ভূত মানে হলো ঘাড়টা মোটকে রক্তটা চুষে খাবে। ভূত মানে হলো ঘাড়টা মোটকে রক্তটা চুষে খাবে। যতই তাকে ভাত বেড়ে দাও থালা ফেলে উঠে যাবে। ভূতেরা ঘুরছে বাংলা জুড়ে, এই ভূত ঝেড়ে খায়। ভূতেরা ঘুরছে বাংলা জুড়ে, এই ভূত ঝেড়ে খায়। যাদের ঝেড়েছে তাদের কি হাল ভূতেই জানতে যায়। বাংলা জুড়ে হ্যাংলারা যত সেজেছে আজ অদ্ভুত। বাংলা জুড়ে হ্যাংলারা যত সেজেছে আজ অদ্ভুত। পঞ্চায়েতের জল মেপে নিতে এসেছে দুয়ারে ভূত। মুখ হাসি হাসি হলেও ভূতের দুরু দুরু হয় বক্ষে। মুখ হাসি হাসি হলেও ভূতের দুরু দুরু হয় বক্ষে। জাপাক মেখেছে এবার হবে কি ঢপের কবজে রক্ষে। তা নেতা ভূত আর চেলা ভূত মিলে দুয়ারেতে সব জড়ো। নেতা ভূত আর চেলা ভূত মিলে দুয়ারেতে সব জড়ো। গ্রামবাসী তাই দুশ্চিন্তায় আজ বড় জড়ো সড়ো। জব কার্ড বা আবাসের টাকা কিংবা দেবে কি রাস্তা। জব কার্ড বা আবাসের টাকা কিংবা দেবে কি রাস্তা। 21-এর ভোটে দিয়েছিল ভূতে প্রতিশ্রুতির বস্তা। বস্তা ছিঁড়েছে সস্তা বাতেলা, জোটেনি জল বা কল। এবারও তবে কি একই ঢপ দেবে, একই সেই গেঁড়া কল। ভূতেদের রানী দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ। ভূতেদের রানী দিয়েছিল বাণী উন্নয়নের ঢেউ। ঢপের ঢেউয়ে ডুবেছে সবাই, বাকি পড়ে নেই কেউ। তবু কেউ ভাবে এবার সে পাবে ভূতের রানীর বর। তবু কেউ ভাবে এবার সে পাবে ভূতের রানীর বর। মুখ ফুটে তারা প্রাপ্য চাইতে জুটেছে সপাটে চড়। আর কপাল যাদের সামান্য ভালো কোণে টেনে নিয়ে থ্রেট। বল শালা তুই পেয়েছিস সব, করে থাক মাথা হেট। ফ্যাল ফ্যাল করে দেখে গ্রামবাসী ভূতগুলো খুব চেনা। ফ্যাল ফ্যাল করে দেখে গ্রামবাসী ভূতগুলো খুব চেনা। চাকরি ত্রাণ বা চালের চুরিতে এদেরই তো আনাগোনা। কিছু আছে জেলে, কিছু আছে বেলে, কিছু তো অকুত ভয়। কিছু আছে জেলে, কিছু আছে বেলে, কিছু তো অকুত ভয়। মটকাতে ঘাড় অপেক্ষা করে কখন সন্ধে হয়। তবে এই ভূত শুধু গ্রামে গ্রামে নয়, শহরেও আছে ছাড়া। এই ভূত শুধু গ্রামে গ্রামে নয়, শহরেও আছে ছাড়া। আদালতগুলো করতে দখল সব কটা দিশাহারা। বিচারকদের ঘাড় মটকাতে দিন রাত করে ফন্দি। বিচারকদের ঘাড় মটকাতে দিন রাত করে ফন্দি। ভূতেরা চায় না বিচার করে চোর জেলে হোক বন্দি। হাউ মাউ করে পোস্টার মারে ঘিরে ফেলে এজলাস। হাউ মাউ করে পোস্টার মারে ঘিরে ফেলে এজলাস। গণতন্ত্রের রক্ত চুষলে ভূতের পৌষ মাস। তবে ভূত ভুলে গেছে ভূতকে তাড়াতে শুরু হয়ে গেছে খোঁজা। ভূত ভুলে গেছে ভূতকে তাড়াতে শুরু হয়ে গেছে খোঁজা। ঝাড়ফুঁক বা দাওয়াই দিতে মানুষ সাজছে ওঝা। দরজায় যদি ঠক ঠক হয় ভুলেও ভেবো না দূত। দরজায় যদি ঠক ঠক হয় ভুলেও ভেবো না দূত। হয় টুপি দিতে নয় ধমকাতে তোমার দুয়ারে ভূত। যদি কোনো পিসি হয়ে যায় নিশি ডাক দেবে আয় আয়। যদি কোনো পিসি হয়ে যায় নিশি ডাক দেবে আয় আয়। মনের ভুলে ছিটকিনি খুলে যেও না কো দরজায়। নমস্কার, কুরুক্ষেত্রের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে ব্যক্তিত্বের সঙ্গে আমি বসে আছি উনি পশ্চিমবঙ্গের একজন নক্ষত্র। একটা নাম সেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা লোক যে নামটা চেনে, রুদ্রনীল ঘোষ। আপনাকে
স্বাগত কুরুক্ষেত্রে। এবার অভিনয় থেকে বেরিয়ে সোজা রাজনীতিতে রুদ্রনীলদার ত্রিপুরাতে আসা এবং প্রতিমা ভূমিকের হয়ে ত্রিপুরাতে প্রচার করছেন উনি লাস্ট 2 দিন। খুব অল্প সময়ে পেয়েছি ওনার কাছ থেকে ব্যস্ত শিডিউলে। সিম্পল 2টো কোশ্চেন জিজ্ঞেস করব, খুব বেশি না। আপনি পশ্চিমবঙ্গে থাকেন, পশ্চিমবঙ্গে কাজ করেন, তৃণমূলকে খুব কাছাকাছি দেখছেন, ফাইট করছেন তৃণমূলের সঙ্গে। 5টা লাইনে তৃণমূলকে একটু যদি মানে তৃণমূলকে ব্যাখ্যা করেন। প্রথমেই ত্রিপুরাবাসী যারা রয়েছেন তাদেরকে প্রত্যেককেই শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। ধন্যবাদ কুরুক্ষেত্রের টিম, কারণ আপনারা খুব কঠিন একটা কাজ করছেন এবং যখন আমি ত্রিপুরার মাটিতে পা দিলাম সেই সময় থেকেই আমার চারদিকে যত না বেশি পলিটিক্যাল হোর্ডিং আমার চোখে পড়েছে তার থেকে বেশি কুরুক্ষেত্রকে দেখতে পেয়েছি। এবং এটা প্রমাণ দেয় যে রাজনীতির ফলাফল বা রাজনীতির গতিপথ কেমন হবে সেটা নিয়ে কিন্তু ত্রিপুরার মিডিয়া অত্যন্ত সজাগ এবং মানুষ সেটা চাচ্ছেন বলেই এতগুলো হোর্ডিং আমি দেখতে পেয়েছি। প্রথম এখানে ডেফিনেটলি তৃণমূল দল মাঝে মধ্যেই আর কি নিজেদের বড় করবার বিভিন্ন রকমভাবে স্বপ্ন নিজেরা তৈরি করে, আবার নিজেরা সেটাকে নিজের হাতে শেষ করে দেয়। তো এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা, তারা কি করবে। যেমন আগে শুনতে পাওয়া যেত যে যারা খুব বড় লোক মানুষজন ছিলেন, রাজারা, জমিদাররা, তারা পায়রা ওড়াতেন, বিড়ালে বিয়ে দিতেন, শুনেছি। তো এবার বাকি এটা তাদের রাজনৈতিক ইচ্ছা, তারা কি করবেন। তবে আমার একটাই শুধু তৃণমূলের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে রাজনৈতিক দলের কোনো আইডিওলজি, কোনো গতিপথ থাকে না, ম্যানিফেস্টো থাকে না, সেই রাজনৈতিক দল তৃণমূল কখনো পর্যন্ত দীর্ঘদিন রাজনৈতিক জীবন তারা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। তো আমার যেটা মনে হয় যে অন্তত এরপর যদি তারা অন্য কোনো রাজ্যে তাদের বিস্তার করতে যান, যেন একটা আইডিওলজি তৈরি করেন, যেমনই হোক সেটা হয় না। মানে সিপিআইএম সে একটা আইডিওলজির কথা বলে, কংগ্রেস সেও একটা আইডিওলজির কথা বলে, এই রাজ্যের বর্তমান শাসক দল, কেন্দ্রের শাসক দল, তারা একটা আইডিওলজির কথা বলে। তো আমি তৃণমূলের বন্ধুদের বলবো, খুব কষ্ট করে একটু পড়াশোনা করতে হবে, খাটতে হবে, নিশ্চয়ই পারবেন। কারণ আমরা দেখেছি যে মেধা খরচ করে তারা পশ্চিমবঙ্গে চুরি করে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেয়, যেভাবে শিক্ষা দপ্তরের মতো দপ্তর পুরোটাই চোর হয়ে যায়, এর জন্য পড়াশোনা করতে হয়। তো আমার নিজের বিশ্বাস তাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষজন রয়েছেন যারা অন্য কারোর থেকেও আইডিয়া চুরি করতে নিশ্চয়ই পারবেন বা একটা আইডিওলজি লিখবেন। না হলে রাজনৈতিক দল এটা থাকবে না, একটা ক্লাব একটা সময় ভালো ছিল আবার হারিয়ে গেল, এরম হয়ে যাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূলকে পলিটিক্যালি ডিফেট করার মতো কোনো পার্টি নেই। এই মানে ওরা বলছে, ওটা তৃণমূল বলে যে, আমি বলি প্রথমে ঠিকই বলছে, কারণ একদমই ভুল করা যাবে না যে তারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে এবং যে দলে একসঙ্গে একটা দল চোর এবং পুলিশ দুজনকেই পুষতে পারে, সেই ক্ষমতা তো মানে সারা পৃথিবীতে কারুর থাকা কথা নয়। জো ফাইডেনও শুনছি নাকি তৃণমূলকে ভয় পাচ্ছে। ওই মাঝে মাঝে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চোখের চিকিৎসার জন্য আমেরিকার সব থেকে দামি হাসপাতালে গিয়েছিলেন, যে সৌভাগ্য খুব পৃথিবীর কম মানুষের হয়। সেইটা খরচ করার ওদের ক্ষমতা আছে, তাই গিয়েছিলেন। ওনার চোখ উনি কোথায় দেখাবেন? তো যাই হোক না কেন, ওনাদের কাছে
পুলিশ এবং চোর তারা একসঙ্গে মিটিং করছে, ভাত খাচ্ছে, চোর চুরি করলে পুলিশ পাহারা দেয়। তো এটা সত্যিই তো অন্য দলের কাছে নেই, বা অন্য দল এই রুচিতে অভ্যস্তও নয় মানুষের ক্ষতি করবার জন্য, নিজেদের দামি বাড়ি দামি গাড়ি করবার জন্য। যদি চোর এবং পুলিশকে তারা যে সিলেবাসে একসঙ্গে এক করতে পেরেছে, পশ্চিমবঙ্গের মানুষ জানেন, বা আমি নিজে বিশ্বাস করি আমাদের প্রচুর আত্মীয় স্বজন ত্রিপুরাতে থাকে, আবার ত্রিপুরার মানুষেরও প্রচুর আত্মীয় স্বজন তারা পশ্চিমবঙ্গে থাকে। তো ডেফিনেটলি আমরা সবাই এটা জানি। তো সত্যি তৃণমূলের মতো কেউ হতে পারবে না। শেষ বিধানসভা নির্বাচন, মানে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মনে হচ্ছিল যে বিজেপি বেশ ভালো ফলাফল করবে, ইভেন পাওয়ারও চলে আসতে পারে। কিন্তু আবার দেখা গেল তৃণমূলই পাওয়ারে এসছে। এটার পেছনে রিজন কি? যে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে অ্যাকসেপ্ট করতে পারেনি, না তৃণমূল তার কায়দায় বা মানুষের জন্য এতটা কাজ করেছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে পশ্চিমবঙ্গের মানুষ আবার ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছে? কোনটা বলবেন? দেখুন, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে ত্রিপুরার মানুষজন, আমি বলে দিই, এখানে একটা সময় দেখেছিলাম যে আমরা প্যারেড করে তৃণমূলের প্রচুর লোকজন আসছেন। রাজনৈতিক কারণে যে হোটেল ব্যবহৃত হতে পারে সেটা কিন্তু ত্রিপুরার মাটিতে তৃণমূল অনেক বেশি বৈভবের সঙ্গে সেটাকে প্রমাণ করেছে। কারণ আমাদের ওখানে যারা সিকি আদুলি হয় না, ছোটবেলায় আমরা তার দিয়ে কোমরে ঘুমসি করে কিছু পয়সা লাগাতাম, তো সেই ধরনেরও লোকজনকে দেখেছি বিরাট এখানে এসে তাবড় তাবড় কথা বলে যেতে। এবং একটা অংশের মেনস্ট্রিম মিডিয়াও ত্রিপুরাতে তাদের মিথ্যে বালির সংসারকেও আমাদের ওখানে প্রচার করেছে, হচ্ছে বিরাট স্টোরওয়েল বানানো হয়েছে। তারপর আমরা ফলাফল দেখেছি। কারণ ত্রিপুরার মানুষ তারা বাংলার খবর রাখেন, তাদের আত্মীয়দের খবর রাখেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি কোনো মিডিয়া চ্যানেল দেখি না বা তার সব কথা বিশ্বাস করি না, কিন্তু আমি আমার আত্মীয় স্বজন পরিজনের কথা তো বিশ্বাস করব। কলকাতার রাস্তায় দীর্ঘ বছরের পর বছর ধরে যোগ্য পড়াশোনা করে যারা মেরুদণ্ড তৈরি করবে সমাজে, যারা শিক্ষক হবে, সেই শিক্ষকরা রাস্তায় বসেছিল, তাদের চাকরি চুরি হচ্ছিল। এই দৃশ্য তো আর মিথ্যে করা যাবে না। তবে হ্যাঁ, তৃণমূলের অসীম গুণ আমি যেটা বললাম, যেমন চোর এবং পুলিশকে একসঙ্গে তারা বন্ধুত্ব করিয়েছে। চোর চুরি করলে পুলিশ পাহারা দেয়, বড় অংশের একটা পুলিশ, এটা তো কয়টা সোজা জিনিস নয়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আর একটা ইম্পর্টেন্ট, মানুষ তো ভোট দিতে বেরোয়নি, ভূতে ভোট দিয়েছে। আমাদের ওখানে ভূতে ভোট দেয়। আপনি এলিগেশন মানে অন ক্যামেরা বলছেন এলিগেশন? না না, অন ক্যামেরা নয়। আমার যারা তৃণমূলের যারা বন্ধু রয়েছেন, নেতা মন্ত্রীরা রয়েছেন, তারাও বুক থেকে বিশ্বাস করে এই কথাগুলোকে। এবং ওদের আরো আনন্দ হয় যে ধরুন মরুভূমিতে আপনি দুম করে দেখতে পেলেন যে আমি মানে মরুভূমিতে ধরুন কেউ দেখেছে কাউকে যে ফোয়ারা উঠছে চারদিক থেকে, এটা তেমন নয়। ঠিক তেমন তারা জানেন যে হয় আমাদের সম্বন্ধে এটা বলে তো আমায় গালাগাল করো, আমি বড় লোক হচ্ছি তো তাহলেই হবে, আমার কালকে আমি জেলে যাব তো, আমি গরিবের মেরে বড় লোক হচ্ছি তো, এটা তাদের রয়েছে। না হলে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই এত দুর্নীতি হচ্ছে একটাও কোনো কথা বলছেন না। তার দলের এতগুলো লোক, একটা শিক্ষা দপ্তর থেকে শুরু করে সবাই রোজ জেলে যাচ্ছেন, উনি একটাও কথা বলছেন না। উল্টে উনি বিধানসভা থেকে শুরু করে বাকি অন্যান্য জায়গাতে বলছেন, আদালত যাদের বলে দিল যে এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়েকে কাঁদিয়ে যারা রাস্তায় বসে রয়েছে, যারা 2 নম্বরি করে অযোগ্য মানুষ চাকরি পেয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী কাল না পরশু আবার বলেছে, এর আগেও বলছি বিধানসভায় দাঁড়িয়ে, যে না কারুর চাকরি যাবে না। অর্থাৎ যারা তৃণমূলকে ঘুষ দিয়ে টাকা পেয়েছে, পশ্চিমবঙ্গের যোগ্য ছেলে মেয়েদের চাকরি দেয়নি, উনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। উনি একবারও তাদের সঙ্গে দাঁড়াচ্ছেন না যারা পড়াশোনা করে গরিব বাড়ির ছেলে মেয়ে, মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে যারা রাস্তায় বসে রয়েছেন। দেখুন, অপোজিশন দল হিসেবে, বিজেপির কর্মী হিসেবে আমি হয়তো তৃণমূলকে খারাপ কথা বলতে পারি, কিন্তু আমার স্টেটটা বিশ্বাস করুন এমনটা ছিল না। 2011-তে মানুষ আমাদের ওখানে সিপিএম যে বদমাইশি করতো
শুধুমাত্র সিঙ্গুর নন্দীগ্রাম বলে একটা ফ্যাক্টরি নিয়ে একটা ঘটনা, ওটার জন্য নয়, কোনো একটা বিস্ফোরণ ঘটতে গেলে একটা সলতে লাগে আর সেই রাগের বারুদটা অন্য জায়গায় থাকে। তো এই অ্যালিগেশন আমার থেকে আরো খারাপ কথা শুনতে অভ্যস্ত। আমি ভদ্রভাবে কথা বলি বলে পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ রেগে যান। আমি কি করব, আমি এইভাবেই কথা বলি। তৃণমূলের সাংসদ, আপনারা জানেন যে সংসদের হারা বলে একটা গালাগাল দিয়ে কথা বলেছে সংসদে, যেটা মন্দির, আমার দেশের একটা সবার মানুষ জনগণের মন্দির। সেই তৃণমূলেরই একজন অধ্যাপক সাংসদ, তিনি যখন জবাব দিতে পারেন না, তিনি বিজেপি আরেকজন এমপি সৌমিত্র খানকে বলেন ওর বউ পালিয়ে গেছে বলে মাথার ঠিক নেই, তার কাটা, এই ধরনের কথা বলেন। আমার রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা যাদের মমতা বন্দ্যোপাধ্যায় খাটিয়ে এসছে বছরের পর বছর, তাদের হক ন্যায্য পাওনা ডিএ, আমাদের ওখানে কেউ ডিএ পায় না। নিজের কর্মচারীদের ডিএ আটকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে যায়, আর ত্রিপুরা এসে বলে বছরে আপনাদের আমাদের সরকার আনলে বছরে 2 বার ডিএ দেব। এই রাজ্য সরকারি কর্মচারীরাই যখন ডিএ চেয়েছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুর বলেছিলেন নিজেরই রাজ্য সরকারকে চালানো কর্মচারীদের। এটা এই লেগাসি মহুয়া মৈত্র বহন করছেন, এই লেগাসি বাকিরা বহন করেন। তাই আমি যখন এভাবে কথা বলি তখন তার আনন্দ পান। আমি একটা কথা জিজ্ঞেস করবো, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে অর্ডার আছে, ল শুধুমাত্র আদালত বাঁচিয়ে রেখেছে, আর মানে এক কথায় বলবার কিছু নেই। আমাদের ওখানে পুলিশ তো কোনো কাজ করে না, পুলিশের কাজ হচ্ছে বিরোধী মারা, সে যেমন যে রাজনৈতিক দলেরই হোক না কেন। বিজেপির দেখুন 100-এর উপরে কর্মী, তাদের প্রাণ গেছে, চলে গেছে, খুন হয়ে গেছে তারা। জাতীয় মানবাধিকার কমিশন এসে বলে দিয়ে চলে গেছে কিভাবে অর্গানাইজড ওয়েতে হয়েছে। আমি শুধুমাত্র আমাদের কথা বলছি না, আমি যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের কি হয়, হিন্দু মুসলমান নির্বিশেষে, যে আঙুল তুলে স্পষ্ট কথা বলবে তার জীবিকা বন্ধ করে দাও, 100 দিনের কাজ কেড়ে নাও, তাকে দোকান খুলতে দেবে না, ঝান্ডা পতাকা লাগা দূরের কথা, বিশ্বাস করুন তার বাড়ির জলের লাইন খারাপ করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। নর্থ কোরিয়াতেও এটা চলে না। আমি নিজে বুঝতে পারি না, যারা নিজের রাজ্যে ছেলে মেয়েদের ভালো রাখতে পারে না, নিজের জনগণকে ভালো রাখতে পারে না। আচ্ছা, আপনি কখন নিজের আর একটা দোকান খুলতে বাইরে বেরোবেন? যখন আপনার দোকান দারুণ চলছে। এবার আপনার দোকান চোর আর কিছু দুর্নীতিবাজ পুলিশ মিলে চালাচ্ছে, আপনার সম্বন্ধে রোজ সারা দেশ জুড়ে খারাপ খবরটা হচ্ছে, আপনি একটাও কোনো ভালো কাজ করতে পারছেন না। আবার আপনি বড় মুখ করে পাশের রাজ্যে এসে মিথ্যে কথা বলে যাচ্ছেন যে রাজ্য সরকারি আমি ক্ষমতা এলে 2 বার দিয়ে দেবো, আর নিজের ঘরেতেই আপনি 1 বার দিয়ে আটকাবার জন্যেই যাচ্ছেন, তাকে ঘেউ ঘেউ করেন বলছেন। আনফরচুনেট। আমি আরেকটা কথা খুব ইচ্ছে হচ্ছে জিজ্ঞেস করার, যদিও আউট অফ দ্য ট্র্যাক। এই যে মমতা ব্যানার্জি বাই টাইটেল শি ইজ হিন্দু, ওকে, হিন্দু ব্রাহ্মণ। তো এই আপনার এই মুসলিম কোনো প্রোগ্রামে ওনার এই সাজ পোশাক কেন বদলে যায়, বা কেন হোয়াট ইজ দ্য বেসিক লজিক বিহাইন্ড দ্যাট? কেন উনি সবাই বলে যে কলকাতা, আমি শুনেছি, সেটা আপনারা ভালো বলতে পারবেন, যে তোষণ করেন উনি, এটা কেন, কি হোয়াট ইজ দ্য ফান্ডাটা কি ওটার? আমাদের পশ্চিমবঙ্গে যারা আমি একটু আজকে সেকেন্ড কোশ্চেনটা করে রাখি। বাই প্রফেশন ইউ আর এ নোন আর্টিস্ট, আমি নিজেও আপনার ফ্যান, ঠিক আছে, ত্রিপুরাতে প্রচুর লোক আপনার ফ্যান, পুরো ইন্ডিয়াতে প্রচুর লোক আপনার ফ্যান। এই যে বিরোধী দল করার জন্যে আপনার প্রফেশনে কোনো এফেক্ট এসছে কি না, করেছে কিনা, দুটো প্রশ্ন রইল। আমি প্রথম দ্বিতীয় প্রশ্নটা বলি, কারণ পরের প্রশ্নটা একটুখানি ব্যাখ্যা দিতে হবে। দ্বিতীয় প্রশ্নের জায়গা হচ্ছিল যে আমার রাজ্যে যদি আপনি গরিব মানুষ হন, তো তাহলে আপনি তৃণমূল গ্রাম পঞ্চায়েত যারা প্রধান রয়েছেন, তাদের যা টাকা আছে ওই টাকা দিলে ত্রিপুরা রাজ্যে সারা বছরের বাজেট হয়ে যাবে, চুরির টাকা। পশ্চিমবঙ্গের তৃণমূলের কাউন্সিলরদের যা টাকা আছে সেই টাকা দিলে ধরে নিন দিল্লির বাজেট হয়ে যাবে। দিল্লির, আমি রাজ্য সরকারের কথা বলছি,
আমি ওই মাফলার কেজরিওয়ালজির কথা বলছি ওনার ওখানে। আর বাকি ছেড়ে দিন, মানে তার উপরে উঠছি না। আপনারা দেখেছেন যে তৃণমূলের নেতা মন্ত্রীরা মানে এত ফালতু কাজ করেন না। বান্ধবীর ফ্ল্যাট থেকেই পাওয়া যায় 50 কোটি, ঠিক আছে? এবার নিজের আত্মীয় স্বজনের ফ্ল্যাটে খাটের নিচে কত মানুষের চোখের জল মারা টাকা লুকোনো আছে। তো এটা তো ফলত এদের নিয়মটাই হচ্ছে, আপনি যখনই বিরুদ্ধাচরণ করবেন, অর্থাৎ চুরিতে অসুবিধে করবেন, আপনি ওদের বাপ মা তুলে গালাগাল দিন, অসুবিধা নেই, কিন্তু যদি চুরিতে অসুবিধা করে তাহলে ওরা না ঠিক থাকতে পারে না। প্রথম কাজ হচ্ছে গরিব মানুষকে 100 দিনের কাজ বন্ধ করে দেবে, আপনাকে চাষ করতে দেবে না। আপনি কি করবেন? আপনি যাবেন হচ্ছে থানায়। থানার পুলিশ অফিসার প্রথম কথা হচ্ছে যে যখনই জানেন রিপোর্ট কার্ড আছে ওদের, ওরা বেছে বেছে ওখান থেকেই রিপোর্ট পাঠাবে, থানা থেকেই বসে রিপোর্ট পাঠায় তৃণমূল লোকাল হাউসে। শুনেন, এ বোধহয় বিজেপি করছে, কি এ সিপিএম করছে, কি এ আইএসএফ করছে, আমাদের সংখ্যালঘু মেজরিটি যে সংগঠনটা আইএসএফ, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। কোন নামে কেস দেবো জিজ্ঞেস করে নেন, খুব সুন্দর সম্পর্ক। তো এইভাবে যখন গ্রামের দিকের মানুষও যায়, শহরে তার ব্যবসাপাতি বন্ধ করে দেওয়া, দোকান বন্ধ করে দেওয়া, যে কোনো জীবিকা বন্ধ করে দেবে। ইভেন আমার জীবিকা প্রায় 1.5 বছরের উপরে 2021-এ যখন মমতা বন্দ্যোপাধ্যায়েরই ঘরের কেন্দ্র ভবানীপুর, যেখানের মানুষ উনি, আমি যখনই সেখান থেকে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়াই, প্রথমত 3 বার যা মার খেয়েছি ইলেকশনের সময়তে, আমার মতো পরিচিত মানুষ মরে যেতাম। এবং ইলেকশনের পর যখন কোভিড টাইম চলছিল, ওরা তো সব চুরি করে, মানুষকে দেয় না। তো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকাতেই যখন আমি গিয়ে, যারা গরিব মানুষ রয়েছেন, নর্মালি আমি খাবার দিচ্ছিলাম, আমি বরাবরই কাজগুলো করি, তার সঙ্গে রাজনীতি এসব কোনো সম্পর্ক নেই। তখন আমাকে প্রকাশ্যে চড় মারা হয়, পুলিশ দাঁড়িয়ে দেখলো। বললাম, গুন্ডাদের আটকালেন না কেন? বলল, না আসলে আপনি যে ফুটপাথে দাঁড়িয়েছিলেন ওটা হচ্ছে অন্য থানার আন্ডারে, ডিস্টেন্স হচ্ছে আমাদের মধ্যে 12 ফিট। তিনি দেখছেন যে আমি ত্রাণ দিচ্ছি বলে তৃণমূলের গুন্ডা এসে আমাকে মারছে পাবলিকলি। তিনি দাঁড়িয়ে দেখলেন, এফআইআর টানা হলো না, ফাইল হারিয়ে যাবে। যদি কোনো বিচারক রায় দিতে যান, তো তখন তৃণমূলের মুখপাত্ররা বিচারকদের গালমন্দ করবেন, আদালত ঘেরাও করবেন, যাতে না চোর শাস্তি পায়। তো দ্যাট ইজ দেয়ার। ফলত সেখানে যারা তাদের অন্যায় বা দুর্নীতিগুলোকে নিয়ে কথা বলছেন, তাদের জীবিকা বন্ধ তো করে দেবেনি। আমার 1.5 বছর বন্ধ রেখে দেওয়া হয়েছিল। কারণ দেখুন, হরিপ্রসাদ চৌরাশিয়া আমার দেশের শ্রেষ্ঠ বাঁশি বাজানো একজন মানুষ, পণ্ডিত মানুষ তিনি একজন। যদি পেটে ভাত না থাকে, হরিপ্রসাদ চৌরাশিয়া কিন্তু বাঁশিতে ফু দিতে পারবেন না। তাই ওরা সবার আগে খাবারে লাথি মারে, যাতে তুমি স্যারেন্ডার করো বা ওদের ঝান্ডা নাও বা তুমি মুখ বন্ধ করো। ও জানে আমি ঝান্ডা নেব না, তাই মুখ বন্ধের ক্ষেত্রে। কিন্তু কি হয়, আউট অফ সিলেবাসও কিছু মানুষ হয়, যেটা পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্যাটাকে ফেস করতে করতে একটা জায়গায় এক হয়ে গেছেন। আমিও তাদের মধ্যে আর একজন মানুষ। তো ফলত আমাকে টলানো গেল না, বিভিন্ন প্রলোভনেও ফেলা গেল না, এই আর কি। তো এই প্রবলেম সবাই ফেস করে, আমিও করেছি। আমি একদম ওই প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান সেই পোশাক পরে বললেন, একদম ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যখন আমাদের মুসলমান সম্প্রদায়ের ভাইদের কোনো অনুষ্ঠান থাকে তখন যান, কারণ ওই ভোটটা হচ্ছে 30%। আর যারা সংখ্যালঘু ধরনের মানুষ হন, তারা না একটু একত্রিত হয়ে থাকতে বেশি ভালোবাসে। যখনই মানুষের জীবনে কোথাও একটু অভাব থাকে বা একটু বেশি আশা থাকে, তখন যে কোনো সম্প্রদায়েরই মানুষ হোক, যে কোনো জীবিকারই মানুষ হোক, তারা এক হয়ে জোটবদ্ধ থাকে। যখন আমাদের লাইফে একটু বেশি সবকিছু পাওয়া হয়ে যায়, তখনই কিন্তু আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যাই, ইন্ডিভিজুয়ালি আরো বড় হওয়ার চেষ্টা করি। তো যেহেতু মুসলমান সম্প্রদায়ের আমাদের ওখানে যারা ভাই বোনেরা রয়েছেন, তারা ইন জেনারেল কিন্তু অনেক বেশি সহজ সরল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কন্ট্রোল করেন হচ্ছে, তাদের কিছু ইমাম রয়েছেন, সেই ইমামদের পুলিশ প্রোটেকশন, নীলবাতি গাড়ি, মাসে মাসে ভাতা। যেমন আমাদের ওখানে ধরুন পশ্চিমবঙ্গে
পুরোহিত ভাতা যা, অবশ্য এই পুরোহিতকে আবার তার ছেলেকে তৃণমূল করতে হবে, নাহলে সেই পুরোহিত ভাতা পাবে না। আচ্ছা। হ্যাঁ, এটা মানে নিয়মের মধ্যে বলছি আমি। মানে দেখুন, Recruitment policy। আমরা নর্থ কোরিয়ায় থাকি, আমাদের ডাকনাম পশ্চিমবঙ্গ। আচ্ছা। ঠিক আছে, এরকম ভাববার কোনো কারণ নেই আর কি, মানে জীবনটা এরকম নয় পশ্চিমবঙ্গের। এই যাই হোক, আর যারা মুয়াজ্জেম ভাতা, যারা আমাদের মুসলমান সম্প্রদায়ের যারা একই কাজ করেন যেমন হিন্দু পুরোহিতরা করে, তারা যে মাসে ভাতা পান ডাবল। আচ্ছা, রিজন? আমাদের ওখানে আপনি যদি হিন্দু মানুষ হন পশ্চিমবঙ্গে, আপনি যদি পাঞ্জাবি পরে ধরুন স্কুটার বা বাইক নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনাকে পুলিশ ধরবে। যেহেতু পশ্চিমবঙ্গের পয়সা নেই, পুলিশকেই তোলাবাজির দায়িত্বটা দেওয়া রয়েছে, তাই পুলিশ হেলমেট না পরলে 5-6 হাজার টাকার ফাইন করে। কিন্তু যদি আপনার মাথায় ফেজ টুপি থাকে, গালে দাড়ি থাকে, অর্থাৎ আপনি যদি মুসলিম সম্প্রদায়ের কোনো ভাই হন, তাহলে পুলিশ আপনাকে মন দিয়ে অ্যারেস্ট করবে না। আপনি যদি মারামারিও করেন দাঁড়িয়ে, আপনার সঙ্গে থানায় ডেকে নিয়ে সমঝোতা করে যিনি মার খেয়েছেন তাকে বুঝিয়ে পাঠানো হবে, আপনাকে অ্যারেস্ট করবে না। দেখুন, যে কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যেই ভালো মানুষ এবং খারাপ মানুষ থাকে, সেটা যে কোনো জীবিকাতেই থাকে, যে কোনো ভাষার মানুষের ক্ষেত্রে থাকে। কিন্তু আমি যদি শুধু মুসলিম সমাজের তাদের সহজ সরলতার সুযোগ নিয়ে ভোট পাওয়ার জন্য তাদেরই দুষ্টু ছেলেদেরকে আমি প্রশ্রয় দিই অন্যায় করতে, তখন সেই অন্যায় বাড়তে থাকে এবং গোটা মুসলিম সমাজকে বদনাম করবার জন্য এই ছেলেগুলোই কিন্তু সংখ্যায় একটা একটা করে বাড়তে থাকে, যেটা কিন্তু মুসলিম সমাজের যারা সুস্থ মানুষ রয়েছেন তারা কোনোদিনই পছন্দ করেন না। এবং আজকে শিক্ষিত মুসলিম সমাজ এটাকে দেখে যে একটা অংশের ইমামরা তারা মুখ্যমন্ত্রীর থেকে বিভিন্ন টাকা পয়সা পেয়ে তারা বিভিন্ন রকম জলসা করে সভা করে তৃণমূল কেন ভালো এটা বোঝাবার চেষ্টা করে টাকার বিনিময়ে। সব ইমাম সাহেবেরা নয়। আজকে কিন্তু একটা বড় অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই দুর্নীতি অবিচার একের পর এক ভদ্র মুসলিম ভাইরা যখন খুন হয়ে গেছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে দেখা গেছে, কারণ উনি তো পুলিশ মন্ত্রী, দেখা গেছে যে যে দুষ্টু মুসলিম ভাই তার পাশে দাঁড়াতে, আর যে মার খেলো যে খুন হলো তার পাশে না দাঁড়াতে। এটা প্রবণতা তৃণমূলের, কেমন? তাই সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোট পাওয়ার জন্য হিজাব পরে উনি, মানে এই হিজাব পরাটা টু জাস্ট অনলি টু কন্ট্রোল দ্যাট 30%। একদমই তাই। এবং তিনি ভাবতেন এটাই কাজ হয়, কিন্তু এখন উনি জেনে গেছেন। প্রথম কথা হচ্ছে যে আমি মসজিদে ওইভাবে যেতেই পারি না, কারণ একটা ধর্মে তাদের ধর্মের যারা মা বোনেরা রয়েছেন তাদের ওইখানে যাওয়া অ্যালাউ নেই। তাদের অ্যালাউ কে করছেন? ওই কিছু ধান্দাবাজি ইমাম কিছুর বিনিময় করছেন। তার বিনিময়ে ইমামরা কি করেন, যে টাকা পয়সা বা সুবিধে পাচ্ছেন, তারা গিয়ে বেশ কিছু সহজ সরল মুসলিম ফ্যামিলিকে ভুল বোঝান, তারা বোঝেন। কিন্তু আজকের দিনে মুসলিম সমাজের আমাদের ভাই বোনেরা পড়াশোনা শেখবার পরে তাদের মধ্যে একটা দীর্ঘ, নিশ্চয়ই আপনারাও খবর এখানে পান, যারা দীর্ঘ মানুষ, যারা বুঝতে পেরে গেছে কিভাবে মুসলিম সমাজকে ক্ষতি করেছে। শিক্ষা দীক্ষায় তাদের কোনো পার্সেন্টেজ নেই, তাদের চাকরি রিজার্ভেশনের জায়গা নেই, ওয়াক অফ এস্টেট, ওয়াক অফ যে সম্পত্তি সেটা তৃণমূলই চুরি করে বেঁচে দিয়েছে। আবার বলছি, তারা জেলে পড়ে ধরে হচ্ছে যারা সচ্চা মুসলমান, ভদ্র মুসলমান তাদের, কিন্তু যারা শিক্ষিত মুসলমান বা অন্যায় দেখে কথা বলা মুসলমান তাদের পুড়ে ফেলছেন। আর উনি ভরা পেট নিয়ে উনি ইফতার করতে, ইফতার করার নিয়ম কোথায়? খালি পেটে প্রত্যেক নিয়ত উনি যারা আল্লাহের উপাসক রয়েছেন মুসলিম সম্প্রদায়, সেই সম্প্রদায়টাকে ছোট করছেন পশ্চিমবঙ্গে। আর কিছু ইমাম তার ধর্মকেই ছোট করতে গিয়ে বড় বড় কথা বলেন তারা মুখে, একজন এই ধরনের মানুষকে অ্যালাউ করে ফেলছেন। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আবার এসে বললাম, আবার বলছি যে তিনি দুর্নীতিতে বিশ্বাস করেন। তিনি পরীক্ষায় তার রেজাল্টটা ফার্স্ট উনি দেখতে চান। এবার সেই পরীক্ষা হলে উনি পরীক্ষকের মাথায় রিভলভার ধরানো ছেলেগুলোকে পছন্দ করেন, বা যারা টুকছে পছন্দ করেন।
সেই জন্যই তো পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষিত বেকার, তাদের চাকরি নিয়ে রাস্তায় বসে। এরম না যে পশ্চিমবঙ্গে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এত ভালো রাস্তা করে দিয়েছে যে বাড়ির সোফা, মাদুর, গদি, চাটাই ছেড়ে গিয়ে লোকে গরমে রাস্তায় বসে রয়েছে। না, চোখের জল ফেলে রাস্তায় বসে রয়েছে। ইভেন তৃণমূল বাড়িকে ভোট দেওয়া, মানে সারা বাড়ির তৃণমূলকে ভোট দেওয়া ছেলেপুলেরাও রাস্তায় বসে রয়েছে। ইফ ইউ আর ইন এ স্ট্রেট ওয়ে, আপনি যদি সোজা রাস্তায় হাঁটা লোক হন, আপনার দল তৃণমূল নয়। আমি ত্রিপুরারও যারা মানুষজন রয়েছেন, যারা 2 নম্বরী কেরিয়ার করতে চাইছেন, ধান্দাবাজির কেরিয়ার, যাদের পুলিশ ধরলে বা জেলে গেলে লজ্জা নেই, ঠিক আছে, যারা যে কোনো কুকীর্তি করতে চান, বেশি দিন থাকবে না। পশ্চিমবঙ্গের মানুষ জেলে গেছে, মানে জেগে গেছে, তারা ফেলে দেবেন এই সরকারকে। সাধারণ মানুষের কথা বলছি। পশ্চিমবঙ্গের তৃণমূলের সব থেকে বেশি শত্রু হচ্ছে আমরা যারা বিরোধী রাজনৈতিক দলের হয়ে গিয়ে কথা বলি, যে কোনো রাজনৈতিক দল বিরোধী, তারা নয়, সাধারণ মানুষ। সাধারণ মানুষ কেউ একটা কোনো কিছু সত্যি কথা পশ্চিমবঙ্গে ঘটছে পোস্ট করুক, সঙ্গে সঙ্গে পুলিশ তার বাড়িতে চলে যায়, অ্যারেস্ট করে। সেই ছেলেটা বা মেয়েটাকে, বাবা মাকে বলে যে আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে না ফেরে গন্ডগোল আছে, কিন্তু আমরা দেখবো না। এইভাবে থ্রেট করা হয়। সত্যি কথা পশ্চিমবঙ্গে বলা যাবে না। নিউজ মিডিয়ামকে, সেটা ডিজিটাল মাধ্যম হোক, সেটা স্যাটেলাইট মাধ্যম হোক, মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে পরিষ্কার ভালো ভালো খবর দেখান, যেখানে ভালো ভালো কিছু ঘটছে। এত খারাপ খারাপ খবর দেখাবার কি দরকার? কে চুরি করছে, কে জোর চুরি করছে, যদি দেখান তো তাহলে সরকারি বিজ্ঞাপন পাবেন। আর যদি না দেখান, বিজ্ঞাপন যাতা, তাদের বলছি যারা বিজ্ঞাপন দেন এই মিডিয়াগুলোকে, আপনারা হোর্ডিংয়ে বিজ্ঞাপন দিন, এদের দেবেন না। অর্থাৎ এই যেমন আপনি আমার সঙ্গে বসে কথা বলছেন, এই ক্যামেরার পেছনে প্রচুর মানুষ রয়েছেন যারা অফিসে বসে এটাকে এডিট করবেন, যারা ক্যামেরা করছেন, যারা লাইট করছেন, প্রচুর মানুষ রয়েছে। হয়তো দেখতে শুধু যিনি খবর পড়ছেন বা যিনি অ্যাঙ্কার তাকে দেখা যায়। প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, তারা কিন্তু এই প্রফেশনটা করে চুরি জোচ্চুরির মধ্যে না গিয়ে নিজেদের জীবনযাপন করছে এবং সত্যি খবরটাকে তুলে আনবার চেষ্টা করছে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে, উনি চোরেদের পক্ষে। পশ্চিমবঙ্গের বাইরে সেই দলকে পশ্চিমবঙ্গের মানুষ তো ফেলে দেবেই, পুলিশ দিয়ে কোনো রকমের টিকে আছে ভয় দেখিয়ে, যাতে মানুষ মুখ খুলতে না পারে। ত্রিপুরাতেও আমি দেখলাম যে খুব সাংঘাতিক খারাপ অবস্থা, এবং ত্রিপুরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন, প্রচুর লোক হেঁটেছে। মানে মমতা ব্যানার্জি যখন রোড শো করেছেন এখানে, প্রচুর, পুরো রাস্তা ভরে লোক ছিল, প্রচুর সাপোর্টার ছিল। আমি কালকে যে কোনো একটি লোককে পাঠাতে পারি, একটা দলের নাম দেবো ফুস, আমি তার পেছনে লোক হাঁটাবো, যদি 500 থেকে 700 টাকা করে দিই, উনি সেই কাজটা করেছেন, সবাই জানে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সভা কিন্তু অতটা হিট করেনি। এটা কলকাতা তো খবর, আমরাও জানতাম। আমরা আবার আসছি ফিরে, একটু চা আর পকোড়া এসছে, ঠান্ডাও হচ্ছে, খিদেও পেয়েছে। আমরা চায়ের পর্বটা শেষ করে আবার ফিরে আসছি, আবার রুদ্রনীলদার সঙ্গে কথা বলবো। দাদা, একটা কথা বলতে হয় যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসে কলকাতাকে একটা ব্র্যান্ডে পরিণত করলো, কলকাতা একটা ব্র্যান্ড ইনভলভ করলো, দ্যাট ইজ কল্ড বিশ্ব বাংলা। লোগো হলো, বিশ্ব বাংলার নামে প্রচুর কাজ হলো, ভালো কাজ হলো, মানে আমরা দেখতে পাচ্ছি ভালো কাজ হলো। অ্যাকচুয়ালি বিশ্ব বাংলা আমরা অনেকবার মানে বোঝার চেষ্টা করেছি, এটা বিশ্ব বাংলাটা কি, মানে ব্র্যান্ডিং হচ্ছে পশ্চিমবঙ্গের বা কলকাতার বা তৃণমূলের ব্র্যান্ডিং হচ্ছে, এটা কি, ওইটা যদি একটু লাইটিং করে। দেখুন, মানে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ নিজের গুণেই অনেক বড়, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আর মানে কি বলবো, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায়, পণ্ডিত রবিশঙ্কর, আরো মানে বলতে গেলে অনেক নাম হয়ে যায় আরো। তো সুতরাং আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী, তো সবার জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গের অনেক আগে থেকে একটা তৈরি হওয়া পরিচিতি বিশ্বের দরবারে। এবার তৃণমূল কি করে বিশ্বের কাছে নিজেকে একটু আলাদা করে দেখাবে, সেই জন্য এই একটা ব্র্যান্ডিং তৈরি।
এই ব্র্যান্ডিংয়েতে পশ্চিমবঙ্গের কোনো মানুষেরও একটু উপকার হয়নি। পশ্চিমবঙ্গে উন্নতি কোনো কিছু হয়নি ব্র্যান্ডিংয়ের জন্য। এই ব্র্যান্ডিং নিয়ে বিতর্ক রয়েছে। এই ব্র্যান্ডিংয়ের আলটিমেট কপিরাইট নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং সেই নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। তবে এটা থেমে নেই এইটুকু বলতে পারি, যেটা প্রাইভেট একটা লোগো সরকারের কাছে গেল কিভাবে এবং কি করে তার হাত বদল হলো, সে নিয়ে নিশ্চয়ই পরে আলোচনা হবে। তবে আমার যেটা মনে হয় যে নিশ্চয়ই এটার সঙ্গে দুর্নীতি বা আর্থিক কোনো লেনদেনের কোনো একটা গল্প আছে, না হলে আমাদের ওখানে কোনো প্রজেক্ট কিন্তু হয় না, কোনো কাজই হয় না। আর পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে কোনো উপকারই হয়নি মানে বিশ্ব বাংলার জন্য। তাই এটাকে নিয়ে মানে আর কোনো কিছু বলবার নেই। তবে হ্যাঁ, এর যে গন্ডগোল রয়েছে তার তো যে দুর্নীতি হয়েছে একটা, সেটা সামনে আসবেই। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের পর বরাবর লাস্ট বছর দুয়েক আমরা লক্ষ্য করেছি, ইনফ্যাক্ট 3 বছর বলতে পারি, 2.5 বছর, তৃণমূল পশ্চিমবঙ্গের পর তৃণমূলের পাখির চোখ হচ্ছে ত্রিপুরা। ওয়াই ত্রিপুরা? কেন শুধু ত্রিপুরাই কেন? মানে এরা বলছেন, মানে যারা যারা ত্রিপুরাকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের হয়ে, আপনি বেটার বলতে পারবেন কারা কারা দিচ্ছেন, কেন দিচ্ছেন, বা ত্রিপুরাই কেন একের পর এক টেস্ট ম্যাচ ওরা খেলতে যাচ্ছেন, মিউনিসিপ্যাল ইলেকশন, তারপর আবার বিধানসভা ইলেকশন, কি রিজনটা কি? ওয়াই ত্রিপুরা? প্রথম জায়গা হচ্ছে যে যতটুকু আমি খবর পাই, আমার যেটা বুঝতে সুবিধা হয়, দেখুন পশ্চিমবঙ্গের সব থেকে বেশি টাকা যে ব্যবসাতে হয়, যে অবৈধ ব্যবসাতে হয় বলা বেটার, সেটা হচ্ছে গরু পাচার। এবার আপনি গরু পাচার করবেন কি করে বিদেশে, যদি আপনার কাছে বর্ডার এরিয়া না থাকে? তো এবার পশ্চিমবঙ্গে আমরা জানি যে বর্ডার এরিয়া যতটা রয়েছে, ত্রিপুরাতে সব থেকে বেশি বর্ডার এরিয়া রয়েছে, বা বলা ভালো যে অনেকগুলো জায়গাতে অনেকগুলো মানে আমার দেশের বাইরের অন্যান্য দেশের সঙ্গে কানেকশন করতে গেলে সেই খোলা জায়গায় বর্ডারের সংখ্যাটা অনেক বেশি। তো যার ব্যবসা করা, অবৈধ ব্যবসার যাদের, ধরুন আমি একটা ব্র্যান্ডের ওর কাপ সিরাপ আছে, সেই ব্যবসাটা হয় পশ্চিমবঙ্গে 2-3টে জায়গা দিয়ে মূলত এটা হয়, কারণ সেই জায়গাগুলো বেশি নেই। তাই পশ্চিমবঙ্গে বর্ডার এরিয়াটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে তার গা ঠেকাঠেকি রয়েছে, কিন্তু ডিরেক্টলি সীমান্ত সেটা ত্রিপুরার অনেক বেশি। এবং কমিউনিকেশনের সুবিধার জন্য আমাদের একই ভাষা বাংলা, ঠিক আছে, অধিকাংশেরই। তো সেই কারণে চোরেদের যারা এজেন্ট, তাদেরও অপারেট করতে বাংলা ভাষায় খুব সুবিধা হবে, এবং এতটা বর্ডার, তো সেই জন্য এর বাইরে কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় এসে যারা তৃণমূলকে নেতৃত্ব দিচ্ছে, তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি ভূমিকা? দে আর হেভিওয়েট, মানে পশ্চিমবঙ্গে হেভিওয়েটরা ত্রিপুরায় আসছেন, নাকি পশ্চিমবঙ্গে যারা ব্রাত্য তারা ত্রিপুরাতে আসছেন? দেখুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে, দেখুন রাজনীতি যারা করেন বা প্রফেশনাল যারা পলিটিশিয়ান, যারা 24 ঘন্টাই রাজনীতিতে দেন, সেই সংখ্যার মানুষের কাছে কি আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি সাধারণ মানুষের পালসের কথা বলছি। সাধারণ মানুষের কিছু যায় আসে না, কারণ জানেন কেউ ছোট চোর, কেউ বড় চোর, কেউ অনেক দিন ধরে চুরি ব্যবসা চালাচ্ছে, কেউ নতুন এজেন্সি নিয়েছে, তাই তারা তৃণমূল, এবং নতুন করে অন্য একটা জায়গায় তারা গেছে সেখানে ব্যবসা করবার ধান্দাবাজি করতে। তো এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। তবে যারা দেখুন আসছে,
তারা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো, আমরা একে অপরের রাজ্যের অনেকটা খোঁজ রাখি, তো তাহলে সেই অনুযায়ী মানুষের উচ্ছ্বাস আমরা দেখতে পেতাম। আমরা সেটা দেখতে পাচ্ছি না। আপনাদের এখানেই দায়িত্বে রয়েছেন যিনি, ওই একবার বিজেপিতে গিয়ে তারপর কোন একটা দুর্নীতি বা দু তিনটে দুর্নীতি, একটা সেচ নিয়ে দুর্নীতি আর একটা ওই বন বিভাগের কর্মীদের চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি তদন্ত করবেন এবং জেলে পাঠাবেন তাকে। নামটা যদি বলেন। তারপর জেলে পাঠালেন না, জেলে না পাঠিয়ে তিনি যখন টেনশনে পড়ে আবার ব্যাক করলেন, তখন তাকে ত্রিপুরায় পাঠানো হলো। পশ্চিমবঙ্গের প্রাক্তন সেচ মন্ত্রী, কেন সেচ চলে গেল জানতে হবে। প্রাক্তন বনমন্ত্রী, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলে পাঠাবো, তাকে তিনি জেলে না পাঠিয়ে বিজেপির পর যখন এই ধরনের দুর্নীতি, যেহেতু তার দলে রয়েছে বলে তিনি আর দুর্নীতি তদন্ত করলেন না, তিনি তাকে পানিশমেন্ট পোস্টিং দিলেন। আমরা যেটা দেখেছিলাম আগে ওই আন্দামানে পাঠানো হতো আর কি, তো তাকে এখানে পাঠিয়ে দিয়েছে। এয়ারপোর্টে আনতে গিয়ে কেঁদে ফেলছে ভদ্রলোক। ঠিক আছে, আমরা দেখছি। এবার উনি কি করবেন? অভিনয়ের মধ্যেই তো ওনাকে থাকতে হবে, তাই না? মানে আমাদের মাঝে মাঝে অভিনয়গুলোকে দেখে আমি প্রফেশনাল অ্যাক্টর হিসেবে আমার মনে হয়, তৃণমূলের নেতা নেত্রীদের যখন ভাষণ দেখি তখন মনে হয় যে কিচ্ছু জানি না, কিচ্ছু শিখিনি। মানুষ আমাকে অভিনেতা হিসেবে যা যা আশীর্বাদ করেন, একটু একটু যা যা প্রশংসা করেন, কিচ্ছু নয়। আমার দেখে শেখা উচিত আমার তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন তাদের। তাই তারা ত্রিপুরায় আসছেন। আমি বলবো ত্রিপুরাবাসীকে তিনি যে রাজনৈতিক দলে বিশ্বাস করেন না কেন, সেটা আপনি শাসক দল বিজেপির হতে পারেন, আপনি সিপিআইএম এর হতে পারেন, আপনি কংগ্রেস হতে পারেন, ত্রিপুরা হতে পারেন, যেই হতে পারেন, মাথায় রেখে দেবেন তৃণমূল যদি এখানে আসে তার মানে হচ্ছে আপনার এখানে যে কোনো একটা 2 নম্বরই ব্যবসা করতে, যেটা মানুষের ক্ষতি করবে কিন্তু কিছু চোরের টাকা ইনকাম হবে, সেটা করতে আসে। সবকটা দল মিলে সাবধান হওয়া উচিত, নালে সমস্যা হয়। যে আমরা পশ্চিমবঙ্গে যারা রয়েছি তারা জানি, পশ্চিমবঙ্গে মুখ খুললে জেল হয়ে যায়, সে খবর নিশ্চয়ই আপনারা জানেন। ওই কারণেই আসছে, বাইরে কোনো কারণ টারণ নেই আর কি। আর বাকি রাজীববাবু কেঁদে ফেলেছেন হাউ হাউ করে এয়ারপোর্টে, দেখছিলাম ওটা আর কি। যে টাকাটা তোকে পাঠালাম পরিষ্কার লোক পটাবার জন্য, তুই কি করলি না? আদতেই তো কোনো কিছু হচ্ছে না দিদি, এটা বলেছে। আর ওই মিডিয়া বেরিয়ে গিয়ে যেরকম বলতে হয় আর কি, সেই ধরনের কথাবার্তা বলছে। এমনি আমার খারাপ লাগছে এমনি আর কি ওদের এই খরচটা দেখে। লাস্ট দুটো কোশ্চেন। রুদিদা, দল আপনাকে দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়েছে। পশ্চিমবঙ্গে আপনি বিজেপির হয়ে লড়ছেন, বিজেপির একজন সক্রিয় কার্যকর্তা আপনি। দল এবার আপনাকে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এবার স্পেসিফিক্যালি কোনো নির্দিষ্ট কোনো কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব দিয়েছে, না অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে আপনি মানে দায়িত্ব নিয়ে এসছেন? মানে আর আসার পর অলরেডি 2 দিন হয়ে গেছে আপনার এখানে, কি বুঝতে পারছেন? আবহাওয়া কি বুঝতে পারছেন? কি দেখতে পাচ্ছেন? মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা? কি দুটো স্টেটের কি ডিফারেন্স? 5 বছর বিজেপি এখানে শাসন করেছে, পশ্চিমবঙ্গে 10 বছরের উপর তৃণমূল অলরেডি আছে। তো এই 5 বছর আর 10 বছরের তুলনাটা কি করে করবেন? এবং যে দায়িত্ব দল আপনাকে দিয়ে পাঠিয়েছে, সেই দায়িত্বে আপনি কোথায় আছেন? মানে কোন দায়িত্বে আছেন? কতটা কনস্টিটিউয়েন্সিতে আপনি থাকবেন? দেখুন, প্রথমত হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রচুর যারা বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা রয়েছেন, এটা দলীয় নিয়মের মধ্যেই আর কি পড়ে, বা দলীয় আবেগের মধ্যেই পড়ে যে এটা তো একটা এই মতামতের যুদ্ধ, এটা গণতন্ত্রের একটা বড় উৎসব। তাই সেখানে যাদের লড়াই তাদের সহযোদ্ধা হতে। এবং যখন আমাদের ওখানেও নির্বাচন হয়েছে তখন সারা ভারতবর্ষ থেকেও প্রচুর মানুষ এসেছেন, তাই আমাদের এখানে আসা। আর আমি মূলত ধনপুরের দিকটাতেই, ধনপুর বিধানসভার দিকটাতেই রয়েছি, ওখানের মিটিংয়ে অংশগ্রহণ করছি, ওখানেই রয়েছে। এবং মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের ওখানেই রয়েছি আর কি।
তো ঘটনাটা হচ্ছে, আমি যদি নিরপেক্ষ মানুষ হিসেবে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াও যদি আমার কোথাও আসতে ইচ্ছা হতো, তো তাহলে প্রতিবাদের জন্য অবশ্যই হতো। কি হয়, কিছু মানুষের ব্যবহার এবং কিছু মানুষের চলাফেরা, কি হয়, আমরা বাড়ির লোকেরা বাড়িতে একরকম করে একটা মানুষকে পাই, সে হয়তো কারোর বাবা বা মা, আবার সে যখন তার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেন, অফিসে, আদালতে, যেখানেই হোক না কেন, তখন তার আর একটা অন্য চেহারা পাওয়া যায়। আমি দুটোভাবেই খুব ভালো করে বোঝবার চেষ্টা করেছি। নেতামন্ত্রী, দেশ রাজ্যের অনেককেই চিনি, জানি। এই মানুষটাকে দেখে আমার মনে হয়েছে যে এই রকম অনেকগুলো মানুষ দরকার। শুধু ত্রিপুরা রাজ্যের জন্য আমি বলছি না, অনেক গুণী নেতা রয়েছেন ত্রিপুরাতে। আবার কোন একটা রাজনৈতিক দল, তারা যদি ক্ষমতায় না আসে কোনো দিন, বা হয়তো ছিল, নেই, তাদের সবাই চোর খারাপ, এই জোর করে এই কথাটা আমার মুখ দিয়ে মিথ্যা কথা কেউ বলাতে পারবে না। তাই ভালোটা না সব সমাজ খোঁজে, ঠিক তেমনই এই ভালোটার খোঁজ যে ভারতীয় জনতা পার্টির উপরে লোকজন আস্থা রাখছে এবং এই আস্থাটা যে বাড়ছে, এটা আমি প্রতিমা ভৌমিকের সঙ্গে যখন বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছি, আমি সেখানটায় না বুঝতে পারছি। এবং সব থেকে বড় কথা এই যে এর আগে এটা সিপিএম এর খুব বেশি প্রচার ছিল, এখন আমাদের ওখানে তৃণমূল সেই অস্ত্রটা দিয়েই প্রচারটা করে। সেই জায়গাটা হচ্ছে, যদি বিজেপি কোথাও ক্ষমতায় আসে, তাহলে সেখানে যারা আমাদের মুসলিম জনসংখ্যা রয়েছে, আমাদের ভাই বোনেরা রয়েছে, তাদের নামাজ পড়া বন্ধ করে দেবে, তাদের ধর্মাচরণে বাধা দেবে। যখন দেখে এতেও বুঝি হচ্ছে না, বলছে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো এই বিভিন্ন রকম কথাগুলো কিন্তু এই বেশ কিছু ইমাম সাহেবদেরকে মাথায় বা পকেটে যে কোনো ধরনের ভালোবাসা পুরে দিয়ে এরা বলাবার চেষ্টা করে। সবাই নয়, একটা অংশের মানুষকে। কারণ বহুত ইমাম সাহেবকে আমরা চিনি যারা অত্যন্ত দায়িত্ব নিয়ে শুধুমাত্র তার যা কাজ সেটা করে যাচ্ছেন মানুষের জন্য। আর কিছু আছে সব জায়গায়। তো সেখানে গিয়ে যেটা দেখা, যেটা হিউজ অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমি মিটিংয়ে বসে দেখছিলাম। দেখুন, মিটিংয়ে না আপনি কাউকে পয়সা দিয়ে নিয়ে আসতে পারেন তৃণমূলের, যদি সিলেবাস মেনটেন করে, যেভাবে তৃণমূল করে। ওদের তো অনেক টাকা, তো মানে ফালতু খরচের টাকা ওদের বেশি। তো এবার সে কিন্তু বসে প্রত্যেকটা বক্তব্যে, প্রত্যেকটা জিনিসের জায়গায় যখন তাকে দেখি হাততালি দিচ্ছে, তার পাশের মানুষটার সঙ্গে আলোচনা করছে, করে আবার শুনছে, আবার হাততালি দিচ্ছে এবং আলোচনা করছে, যে কোনো সাধারণ মানুষের, তারা যদি মন দিয়ে, যারা অডিয়েন্স রয়েছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু আমরা বুঝতে পেরে যাই যে আদৌ ভালোবেসে এসেছে নাকি কোনো সুবিধে পেতেও কিছু মানুষ আসে, এবং নাকি কোনো প্রেশারে, তাই না? ঠিক সেখানে তারপর মিটিং শেষ হয়ে যাওয়ার পর, তারপরেও যখন এই মানুষকে দেখতে পাচ্ছি তার সঙ্গে আলোচনা করছে, এবং এখানে বুঝতে পারি যেটা পশ্চিমবঙ্গে সিপিএম তৈরি করে রেখে দিয়েছিল, যে সেকুলার বা ধর্মনিরপেক্ষ মানে আমরা যা বলছি সেটাই। ধর্মনিরপেক্ষ মানে সিপিএম যেটা করতো সেটা হচ্ছে দুর্গাপূজার সময় দুদিকর্মা হতো, সেখানেও যেত না, বাসানে নাচতেও যেত না একদম শেষ দিনে। কিন্তু ইফতার পার্টিগুলোতে সেকুলার হওয়ার জন্য আস্তে আস্তে কিন্তু গিয়ে ফল খেতে বসে বসে ভরা পেটে, ঠিক যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও করছেন। ঠিক আছে, তো এটা না একটা আলাদা গল্প। এটা মুসলমান সমাজের যারা, আবার বলছি, যাদের একটু চোখ কান খোলা রয়েছে, তারা তো একসঙ্গে একটু বেশি সরল হন, তারা দুম করে কেউ কিছু বলে দিলে বিশ্বাস করে ফেলেন। কিন্তু এবার তারা কিন্তু মাপতে শুরু করেছেন। আসলে সবাই না ভালো থাকতে চায়, একটু ডাল ভাত মিলিয়ে একটু ভালো থাকতে চায়। তারা পরিষ্কার দেখেছেন যে মোদী সরকার, তার নামে পরিষ্কার এই সিপিএম যা যা কথা বলেছিল, ঠিক তার উল্টো ঘটনাগুলো ঘটছে। তার সরকার, মোদী সরকারের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য বা শুধুমাত্র কোনো সম্প্রদায়ের জন্য।
প্রত্যেকটি প্রকল্প যাতে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, জনজাতির মানুষ সবাই যাতে পায়, সেই জন্যই সবকটা প্রকল্প চলছে এবং উপকার পাচ্ছে। যদি আমি জোর করে, এরা যে মিথ্যে কথাটা বলছে, এটাকে জোর করে অনেকে বিশ্বাস করতে চেয়েছে, চেয়ে দেখেছে যে উপকারটা তার হচ্ছে না, মানুষ তার উপকারটুকু পায়। মোদীর সরকার সে কি তার নিজের টাকা দিচ্ছেন না, আমাদের প্রত্যেকেরই ট্যাক্সের টাকা, সেই টাকাটা সঠিকভাবে যাতে মানুষের হাতে পৌঁছয় ঠিক সময়, সেই জিনিসটা করছেন। আজকে আমরা সারা পৃথিবীকে ভ্যাকসিন দিচ্ছি। যখন ভারতবর্ষ ভ্যাকসিন, এটা আমাদের ভারতবাসীর বেশ কিছু মানুষের দোষ। বিদেশি কোনো জিনিস যদি আসতে শুরু করে আমরা মনে করি তার দারুণ দাম, তার দারুণ ভ্যালু, কিন্তু আমরা আমাদের এখানে যদি কোনো কিছু তৈরি সৃষ্টি হয়ে থাকে, আমরা সেটাকে নিয়ে প্রথমে মাখামাখি করি না, লাফালাফি করি না। একদম যে গণিত নিয়ে আমরা যখন আলোচনা করি যে শূন্য আমার দেশেরই মানুষ আবিষ্কার করেছিল, অপারেশন করে চিকিৎসা, বডি চিরে চিকিৎসা, সেটা যে আমার দেশের মুনি ঋষিরাই আবিষ্কার করেছিল, সেইটা যে লেখা রয়েছে, এটা আমরা অনেকেই জানি না বা জানতে চাই না, তাই না? ঠিক তেমনই যখন মোদিজির ইচ্ছাতে আমাদের ভারতবর্ষের ডাক্তাররা, ভারতবর্ষের গবেষকরা তারা ভ্যাকসিন তৈরি করে ফেললো, এবং শুধু তাই নয়, পৃথিবীর কাছে আমরা ভ্যাকসিন পাঠালাম। এখন সবাই বিনা পয়সায় আমরা ভ্যাকসিন নিয়ে হ্যাপিলি রয়েছি। এখনো পৃথিবীর প্রচুর উন্নয়নশীল দেশ, তারা ভারতবর্ষকে দুহাত ভরে আশীর্বাদ করছে। শুধু নিজেদের ভালো নয়, অন্যকে ভালো রাখবার জন্য চেষ্টা করেছে। যারা বিপদে পড়েছে তাদের পাশে দেশটা দাঁড়াচ্ছে। অথচ সবার জন্য তৈরি হয়েছে মানুষ, সবার জন্য বাড়ি হবে, সবার জন্য রাস্তা হবে, যারা অন্তঃসত্ত্বা মা তাদেরও পুষ্টি হবে। আমি এখানে প্রজেক্টগুলো জায়গায় যে মেধাবী যে মেয়েরা, যারা ত্রিপুরায় যে কন্যা সন্তানরা যারা কলেজে ভালো রেজাল্ট করবে, তাদের জন্য স্কুটি দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে। ঠিক আছে, যাদের ভূমিহীন রয়েছেন, যারা কৃষক রয়েছেন, তারা যারা 6,000 টাকা পেতেন তারা 8,000 টাকা পাবেন। কন্যা সন্তান জন্মালে তার জন্য 50,000 টাকা বন্ড। এটা তো মানুষ, এর সঙ্গে কোনো জনজাতি নেই, এর সঙ্গে হিন্দু নেই, মুসলমান নেই, সবটা নেই। এটা প্রত্যেকেই সিপিএম কিন্তু খুব ভালো মাথা খেতে পারে, এটা বুঝতে হবে। কারণ তাদের বাইরের ব্যবহার, আমি একদম শুরুতেই বলছিলাম, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কেমন? তাই তারা যে মাথাটা খেয়েছিল, মানুষ একটা সময় থমকে দাঁড়িয়েছিল। মানুষ দেখে যে কই, সম্পূর্ণ মিথ্যে প্রচার। কাউকে তো আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে না, আমাকে তো নামাজ পড়তে বারণ করছে না। তারা দেখে নিয়েছে এই সিপিএমই তাদের বাবার রাজত্ব, যেটা চায়নাকে বলতো। মানুষ যখন ইন্টারনেট ছিল না, ত্রিপুরার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বা ভারতবর্ষের যারা রয়েছেন তারা জানতে পারতো না যে ওখানে যারা উইঘুর মুসলমান রয়েছেন, ওখানে যে মুসলিম সম্প্রদায় রয়েছেন, তাদেরকে চীন, কমিউনিস্ট, সেকুলার, আমাদের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের এই দুই সন্তানের যারা বাবা, যাদের কথা বলতেন, তারা মুসলমানদের ডিটেনশন ক্যাম্প এক জায়গায় আটকে রেখে দিয়ে, ঘিরে রেখে দিয়েছে। মসজিদগুলো সেইভাবে নেই, ওখানে আপনি মুহাম্মদ নামটা অব্দি রাখতে পারবেন না। এটা হচ্ছে আসল সিপিএমটা। যখনই ইন্টারনেটটা ওপেন হয়ে গেছে, লোক জানতে পেরেছে যে চায়না হওয়ার কথা বলতাম, যে চায়না ভারতবর্ষকে শেষ করতে চায়, যে চায়না শ্রীলঙ্কাকে প্রায় কিনে ফেলার জায়গায় চলে গেছে, যে চায়না আমাদের দেশ পাকিস্তান তাকে অন্যরকমভাবে ব্যবহার করার চেষ্টা করছে, সেই চায়নাতুতো যারা সন্তান সিপিআইএম, যাদের দোকানে লেখা থাকে সর্বহারার দল, তারা সবসময় চায় মানুষ গরিব থাকুক। কারণ গরিব যতক্ষণ না থাকবে একটা দোকান চলবে না। ধরুন আপনার আলুর দোকান, যদি আলু কেনার অভাব না থাকে, আপনার দোকান চলবে না। তাই মানুষকে সর্বহারা রেখে দিতেই হবে। আপনার রাস্তা হবে না, ঘাট হবে না, তবে আপনি গরিব থাকবেন, তবে সর্বহারা থাকবেন, তবে ওই পার্টি চলবে। ছোট্ট করে মানে এখান থেকে মানুষ বেরিয়ে চলে এসছে, এবং এটাই হবার যে আমাকে ভালো রাখবার জন্য আমি রাজ্যে হোক, কেন্দ্রে হোক, আমি এমন সরকার বসাবো যে পরিষ্কার দল মত না ভুলে গিয়ে সে মানুষের জাতি ধর্মের বাইরে গিয়ে মানুষের উপকার করবে। কারণ আমার ট্যাক্সের টাকা যত্ন করে তার কাছে আমি রাখতে দিয়েছি, আমার রাজ্য সরকার রাখছে, কেন্দ্র সরকার রাখছে, এবার সে পরিকল্পনা করে আমার জন্য পাঠাবে, আমাদের সবার জন্য। এবার মানুষ 5-7 বছর প্রচুর দুর্নামের পর যখন দেখতে শুরু করেছে, এটা ঘটতে শুরু করেছে, মানুষের মন চেঞ্জ হয়ে গেছে। তো ফলস্বরূপ মানুষ হয়তো ত্রিপুরার ক্ষেত্রে আমি বলবো যে ডাবল ইঞ্জিন সরকারে মানুষ
ভরসা রাখছেন এবং যে যে প্রকল্পগুলো শুরু হয়েছে এবং আসতে চলেছে, যে কোনো মানুষই অস্বীকার করতে পারবেন না। ফলত একটা লাস্ট কোশ্চেন, মানে লাস্টে আপনার নিজের বানানো একটা কবিতার দুটো লাইন শুনবো, সেটা একটা রিকোয়েস্ট ছিল। আর তার আগে দুই দিদিকে আপনি দেখছেন, এক দিদি আপনার রাজ্যের দিদি, আরেক দিদি যার প্রচারে আপনি এসছেন, দুজনের মধ্যে বেসিক ফারাক। প্রথমটা হচ্ছে যে ঠিক এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, ত্রিপুরার মানুষ, পশ্চিমবঙ্গ মানুষ যারা আমাদের কথা শুনবেন তারাও মিলিয়ে নেবেন, তারা জানেনও হয়তো। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের মমতা দিদি শুধুমাত্রই যারা তৃণমূলের হয়ে গিয়ে মানুষকে জ্বালাতন করে তাদের উন্নয়নের কথাবার্তা বলেন, তাদেরই উন্নয়নের কথা ভাবেন, তাদেরই পয়সা পাইয়ে দেন প্রয়োজনের থেকে বেশি। আর যারা শিক্ষিত ভাইরা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দিদি, সেই ভাইদের রাস্তায় বসিয়ে রেখে দেন বা ভাইদের সত্যি কথা বলার অপরাধে জেলে পাঠিয়ে দেন। আর আমি আমাদের ত্রিপুরার প্রতিমাদির কথা যদি বলি, সেই মানুষটা সারাক্ষণ ধরে আমি দেখেছি, আমাদের বাংলা একটা কথা আছে না, পায়ে কি তোর চরকি দেওয়া আছে নাকি যে সারাক্ষণ ছুটছিস। আমি মানুষটাকে দিল্লিতে দেখেছি, আমি মানুষটাকে পশ্চিমবঙ্গে দেখেছি, এই মানুষটাকে ত্রিপুরায় দেখেছি। ঠিক যেভাবে চলেন, যেভাবে কথা বলেন, ঠিক সেইভাবে সর্বত্র বিরাজ করেন। কাজ 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 কাজ। সেই কাজটার মধ্যে আমার কি, সেই কাজটার মধ্যে আমার যে কজন পরিচিত ভাই, একদম সেটা নেই। তার মধ্যে যেটা রয়েছে, যে আমার দলের যে খেটে মরছে সেও যেমন আমার ভাই, আর আমার ভাই মোদিজির নির্দেশে বাকি অন্য ভাইদের জন্য, সে হয়তো অন্য দলের কর্মী, সে হয়তো কোনো দল করে না, সেই ভাইটারও ভাই। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, প্রচণ্ড রকমভাবে আমি দেখি। কি দেখছেন আগরতলার এই বিধানসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে, কি আইডিয়া করছেন? আইডিয়া যে হচ্ছে যে আবার মানুষ পরিষ্কার এই সরকারকেই চাইছে, কারণ প্রবণতা দেখতে হয়। এতগুলো বছর হয়ে গেছে সিপিএম এখানে ছিল, ডেভেলপমেন্ট বলতে যে যে জিনিসগুলোকে দেখানো হয় সেগুলোকে না করে, ওই বললাম আগে একটা চরম কথা বলেছি, মানুষ মিলিয়ে নিন এখানকার, যে গরিব রেখে দাও তবে তোমার দল চলবে, কারণ তোমার সর্বহারার দল। সে যদি 2 পয়সা রোজগার করতে শুরু করে তাহলে সে আর সর্বহারা থাকছে না, তোমার দলও থাকবে না। তাই গরিব রেখে দাও, অভাব রেখে দাও। গরিবিয়ানাকে বা অভাবকে তারা প্রমোট করতো। রাস্তাঘাট খারাপ থাকবে, হসপিটাল ভাঙা থাকবে, সরকারি অফিস সেখানে ঝুল পড়ে থাকবে, এটা অভাব অভাব গরিব। যে কোনো বামপন্থী নেতাকে দেখুন, যথেষ্ট রকম ক্ষমতা, যাতে সর্বহারা, গান্ডে পিন্ডে ভাত খাচ্ছে তো বাড়িতে, তাহলে তুই সর্বহারা কি করে হলি? ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার একটা ইউনিক মানে অ্যালায়েন্স হয়েছে, কংগ্রেস এবং সিপিআইএম, যারা 25 বছরের চিরশত্রু, তারা এবার অ্যালায়েন্স করেছে। দু দলেরই প্রতিনিধিদের আমরা জিজ্ঞেস করেছি, আপনাদের এই অ্যালায়েন্সে সিট সমঝোতা কি হতে পারে, তারপর কি হবে, এই অ্যালায়েন্সটাকে ছোট্ট দুটো কথায় কিভাবে দেখছেন? দেখুন, যখন বন্যা হয়, মানে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন দেখেছেন প্রত্যেকেই যে কিছু কলা গাছের ভেলা বা গাছের গুঁড়ি ভাসতে ভাসতে যায়, সেখানে দেখবেন বাঘ ছাগল একসঙ্গে উঠে পড়ে। ত্রিপুরায় মানুষের এই যে বিশ্বাস বদলের, নিজেকে ভালো রাখবার জন্য, নিজের পরিবারকে ভালো রাখবার জন্য নরেন্দ্র মোদীজির যে টার্গেট, সেই টার্গেটকে তারা যেভাবে ত্রিপুরাতে ফুলফিল হওয়ার ধরন দেখতে পেয়েছেন। মধ্যেখানে তো ধরুন 2 বছর কোভিডই গেল, 3 বছর কাজ করতে পেরেছে একটা সরকার এলে, তাকে সরকারি অফিসারদের বুঝতেই সময় চলে যায়, সেই মন্ত্রীদের বেসিক্যালি 1.5 বছর। কারণ যারা সরকারি অফিসার রয়েছেন, আইএএস আইপিএস যারা রয়েছেন,
তাদের একটা অদ্ভুত ভাষা আছে, তারা মানুষের জন্য কাজ করেন, কিন্তু তাদের ভাষাটা খুব একটা মানুষের বোঝার মতো ভাষা নয়। আর মানুষই তো, সাধারণ মানুষই তো লড়াই করে আস্তে আস্তে উঠে আসে মানুষের সমর্থনে। এবার সেও তো অ্যাকচুয়ালি সাধারণ মানুষ, সে তো বহু বছর ধরে মন্ত্রী ছিল এমন নয়। তাই তার কাজ শিখতে এবং ওই সরকারি অফিসার যারা ওটাই করে আসছে তাদের অঙ্ক বা হিসেব কি রয়েছে, সে আগের সরকারের ধামা ধরে চলতো কিনা, তাই সে ঠিক কাজটা করবে কি মানুষের জন্য, নাকি একটু বদনাম করার জন্য ভুল কাজ করে দেবে, এটাও তো হতে পারে, তাই না? তো ফলত সেটাকে বুঝে যে কাজগুলো করবার দিকে এগিয়েছে সেটা মানুষের বিশ্বাস করেছে, ডেভেলপমেন্টের জায়গাটা তো তৈরি হয়েছে। আমি নিজেও যেমন অনেক দিন পর ত্রিপুরা আছি, আমি অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি। তো ফলত প্রত্যেকটা মানুষ যারা এখানের মানুষ রয়েছেন তারা ফিল করছেন, এবং যা যা কেন্দ্রীয় প্রকল্প আসছে, যা যা মানুষ সুবিধা পাচ্ছে, সেগুলো তো অস্বীকার করতে পারবে না। তো এই সরকারটাই তৈরি হচ্ছে এ বিষয়ে সম্পূর্ণভাবে বিশ্বাসে, মানুষকে দেখে হয়েছে, মানুষের সঙ্গে কথা বলে হয়েছে। এবার বিধানসভা, ত্রিপুরা বিধানসভা ইলেকশনে তৃণমূলের ভবিষ্যৎ। দেখুন, তৃণমূল আবার আসবে, একটাও আসন পাবে না, তবুও আসবে। এবার কেন আসবে? এবার আসবে হচ্ছে, দেখবেন বর্ডার লাইনে একটা ঘর ভাড়া নিয়েছে, তারপর দেখবেন ওই জাতি বা কিছু নিয়ে যাচ্ছে, আর যদি তার ফার কাটা যায়, মানে যে ওদের বর্ডার লাগে যে কোনো কিছুতে, একটু মালপত্র এদিক ওদিক করবার। কটা সিট পেতে পারে এবার ইলেকশনে, কি কি মনে করছেন? এনি চান্স? দেখুন, এই 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 যে কথাটা বললেন না, মানে আমার খুব খারাপ লেগেছে। আমি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তৃণমূলের পতাকা গুঁজছিলাম, একটা ফাঁকা মাঠ, বিশ্বাস করুন দুটো ছাগলও নেই যে ঘাস খাবে, কুকুরও নেই যে কোনো মানুষ ভাত দেবে, মানে মানুষের বাড়ি নেই, এটা বোঝাচ্ছি আর কি। আমি সেখানে দেখলাম অনেক দূর যাওয়ার পর একদিকে দেখলাম একটা ইট ভাটা, সামনে দূরে ইট ভাটা, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসছে, একটু বেঁকে হাসছে, কারণ যে লাগিয়েছিল ভুল লাগিয়েছিল, উনি বেঁকে গেছিলেন। আর তার আরেকটুখানি এগিয়ে গিয়ে, আর একটু দূরে এগিয়ে গিয়ে দেখলাম একটা গাছের উপরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছেন, ঠিক আছে, আশপাশে কোনো বাড়ি নেই। আমি তৃণমূলকে বলবো যে ইমিডিয়েটলি কালকের খরচা বন্ধ করে দিন, লাভ নেই তো, মানে এমন জায়গায় লাগিয়ে যে মানুষ দেখতেই পাবে না এরকম। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস করেছেন। শেষ আপনার একটা কবিতা। আমি কবিতা কি বলবো, প্রথম হচ্ছে যে ত্রিপুরার, আবার বললাম যে আমাদের প্রায় আড্ডা শেষে চলে এসেছেন, ত্রিপুরার মানুষ আর কি দেখে। আমার কবিতা বলতে, আমি আমার সমাজে যা হচ্ছে আমি সেটাকে নিয়ে লিখি, সেটাকে নিয়ে বলি আর কি। আমি জাস্ট 4 লাইনই বলবো আর কি। আমি আবার বলছি যে আমি চাই আমাদের এখানে যারা যারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন প্রত্যেকে অত্যন্ত যোগ্য, তারা যেন বিপুল ভোটে জয়যুক্ত হয়, এবং যা হয় ব্যক্তিগত জায়গা থেকে বেশ কয়েকজনকে জানি, তাদের মধ্যে প্রতিমাদি রয়েছেন, চাইবো যেন আমার চেনা মানুষগুলো বেস্ট রেজাল্ট করে আর কি। এটা একদম বাড়ির মতো স্বার্থপরতা আর কি, যে যে ব্যক্তিগত যাদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে তারা যেন 1 নম্বর বেশি পান, ঠিক আছে। মানে কেউ যদি যেতে 25,000 ভোটে, আমি চাইবো যে আমার মানুষটা 25,001 ভোটে জিতুক, এরকম জিতবে সবাই ডেফিনেটলি দলীয় কর্মী হিসেবে, এটা তাদের প্রতি শুভেচ্ছা রেখে। এবং বাকি যারা গণতান্ত্রিক পদ্ধতিতে চুরি জচ্চুরি ছাড়া হেরে যাবেন, করেও জিততে পারবেন না, তাদের জন্য আবার 5 বছর পরের লড়াই করার আবার একটা ইচ্ছা জানিয়ে আর কি আমি শেষ কবিতা বলি। যে আমি যাকে নিয়ে কথা বলছিলাম, আমাদের পশ্চিমবঙ্গে একজন বিখ্যাত ভদ্রমহিলা রয়েছেন, যাকে লোকে নর্থ কোরিয়ার কিম জং উনের সঙ্গে তুলনা করেন। তাকে নিয়ে যাস কয়েকটা কথা বলবো ছোট করে আর কি।
তিনি মানে আমার রাদার কবিতা রাদার বোধহয় আমি সেটাই লিখেছিলাম। তিনি আমাদের পশ্চিমবঙ্গে একজন তিনি রয়েছেন যিনি সর্বোচ্চ চেয়ারে বসে রয়েছেন, তিনি কখনো ভুল করতে পারেন না। তিনি যদি কোনো ভুল কথা বলেন তাহলে জানবেন আপনার কানের স্পিকার খারাপ হয়ে গেছে, তাই আপনি ভুল শুনছেন। সুতরাং তার জন্য মাত্র 4টি লাইন, যারা এখানে অকাতরে পয়সা নষ্ট করছেন। তিনি যদি বলে দেন সাদা হয় কালো, তিনি যদি বলে দেন এটা সাদা তো কালোটাও সাদা, তিনি যদি বলে দেন সাদা হয় কালো, তিনি মানে সব ঠিক, তিনি মানে ভালো। খারাপ বলতে পারবেন না, জেল হয়ে যাবে আপনার। আর তিনি যদি বলে দেন কাতলাকে পুঁটি, তিনি যদি বলে দেন কাতলাকে পুঁটি, মেনে নিন পেয়ে যাবেন সোমবারের ছুটি। ধন্যবাদ। একটুই কথা বলবো যে ধন্যবাদ। যে দলেরই সমর্থক হন না কেন ভালো থাকুন। আমি বিশ্বাস করুন সর্বান্তকরণে চাই যে প্রচুর আপনাদের ত্রিপুরার মাটি থেকে প্রচুর, আমি যেহেতু কালচারাল ফিল্ডের মানুষ, প্রচুর লেখক, প্রচুর কবি, প্রচুর ডান্সার, সিঙ্গার্স, অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে থাকা ছেলেমেয়েরা দারুণ কাজ করতে যান। তারা একটি বড় প্ল্যাটফর্মের জন্য আমাদের টলিউডে যান, মানে বাংলায় যান। আমি সর্বান্তকরণে চাই যে এখানে যে চেষ্টাটা সুশান্তবাবু নতুন এসছেন, এসে চেষ্টা করছেন, আমি নিজে চাই যে খুব বড় ইন্ডাস্ট্রি তৈরি হোক, কালচারাল ইন্ডাস্ট্রি। আমি জানি ত্রিপুরায় আমি খুব বড় একজন ডান্সিং স্টার বেশ কিছু মানুষকে চাই, তারকা হতে দেখতে চাই। আমি চাই এখানের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় হোক, কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানানো হোক, অনেকগুলো সিনেমা হল হোক। এই মানিকবাবুর পরামর্শ মতো, মানে আমি আগের সরকারের মানে দিকে যাচ্ছি আর কি, এর আগের সরকারে কোনো কিছুই করে দেবো না, এই যে সর্বনাশটা করা, আমি চাই যে তারকা তৈরি হোক। এবং আমি যতদূর জানি আমার এই সরকারে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, আমি সুশান্তবাবুর সঙ্গেও আরও কথা বলবো এরপর এই ব্যস্ততার সুযোগগুলো কেটে গেলে, যে যা যা সাহায্য বা অভিজ্ঞতার জায়গা থেকে প্রয়োজন পশ্চিমবঙ্গ থেকে, ডেফিনেটলি আমি চাই যে ত্রিপুরার ভাই বোনেরা এখানে বসেই যে ফেম অর্জন করবে, যে নাম সুনাম অর্জন করবে, তার জন্য তাদের পশ্চিমবঙ্গে যাওয়ার দরকার পড়বে না। বরং পশ্চিমবঙ্গ থেকে আমি প্ল্যান করছিলাম ত্রিপুরায় এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কি করে আমাদের টলিউডকে এখানে নিয়ে এসে শুটিং করা যায়। আমি চাই এখানে শুটিং ফ্লোর হোক, দারুণ দারুণ হোক, আর মিডিয়ার জায়গা থেকে আরো ডেভেলপ করুক, যাতে রোজ এখানের খবর আমরা ওখানে বসে দেখতে পাই। অসংখ্য ধন্যবাদ। ব্যস্ত সময় থেকে অনেকটা সময় বার করে রাত প্রায় 11টায় আমাদের এই ইন্টারভিউ শেষ হলো আজকে। অসংখ্য ধন্যবাদ রুদ্রনীল আপনাকে। ধন্যবাদ। দেখতে থাকবেন কুরুক্ষেত্র।